আমি বুঝছি সরাসরি ভোটে দেখেন আমি কইতে কলিকাতা বুঝি শুনে আমি বুঝছি জুলাই চার্টারের পরে সিচুয়েশনটা অন্যরকম হবে বা জুলাই চার্টার নিয়েই একটা গ্যাঞ্জাম হবে। দেখেন একটা কথা জিজ্ঞেস করি অনেক, আপনি যে সংবিধানটা করবেন এই সংবিধানটা কি কুপরিবর্তনীয় করবেন না সুপরিবর্তনীয় করবেন? আপনার কিচ্ছু করার নাই আছে বলতেছি, আপনি বলা শেষ করলে হ্যাঁ বলি। কনস্টিটিউশন কি করবে? আপনার এই সংস্কার কি করবে? কিছু করতে পারবে? এই যে জুলাই চার্টারের কথা বলা হচ্ছে এনসিপির কাছ থেকে, আচ্ছা জুলাই চার্টারে কি মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচনের কথা বলা হবে না আমাদের পার্লামেন্টের নির্বাচন কথা বলা হবে? এটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন। না, মৌলিক প্রশ্ন তাহলে আপনার একটু জানার এটা আছে। জুলাই চার্টারে রেডি হবে আমরা কি কি সংস্কার করব, ওইটা যখন আমরা একমত হব তারপর আমাদের আলাপ হবে যে এটা আমরা কি গণভোটে পাস করাবো। জুলাই চার্টার রেডি হওয়ার পরের আলাপ না, আমি মানে গণপরিষদের মাধ্যমে অর্থাৎ আমরা একমত হইতে হবে যে আমি বুঝছি সরাসরি ভোটে দেখেন করবে কি করবে না। আমি কইতে কলিকাতা বুঝি শুনে আমি বুঝছি ইট মিনস ইটস এ লং জার্নি। ঠিক আছে, এটা একটা লং জার্নি। জুলাই চার্টার মানে হচ্ছে এটা একটা স্টেপ, তারপরে আরো বড় স্টেপ আছে। আচ্ছা দেখেন আমাদের কিন্তু কোনো স্বার্থ নাই অনেক, আমরা যারা সাধারণ পাবলিক ওই যে তাজউদ্দিন একটা কথা বলছিল যে দুই হাতি যখন যুদ্ধ করে তখনই নিচের ঘাস পিষ্ট হয় না, দুই হাতি যখন রমণ করে তখনও একই ঘটনা ঘটে, তখনও ঘাস পিষ্ট হয়। তা বিএনপি এবং সরকার দুইটা হাতি, এই দুই হাতি যুদ্ধ করলো না দুই হাতি রমণ করলো, এইটাতে আমাদের আমরা ঘাস নিচের ঘাস আমরা পিষ্ট হতেই থাকবো। আমরা কখনো ভালো কিছু আশা করি না, মানে আমি অন্তত। এবং যেই কথাটা অনেক বলছে এইটার সাথে আমি টোটালি অ্যাগ্রি করতেছি। সেটা হচ্ছে মানে ওই কথাটা আমি পিক করতেছি, সেটা হলো যে এইখানে কোনো মরালিটি, কোনো সংস্কৃতি, কোনো এথিক্স, কোনো এগুলি নাই বাংলাদেশে, এগুলি নাই। এখানে হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার কার দিকে, শক্তির ভারসাম্য কার দিকে। শক্তির ভারসাম্য নিজের পক্ষে আনার জন্য সব পলিটিক্যাল পার্টি এবং সরকার যা খুশি তাই করতে পারে। এখানে মরালিটিতে কোনো বাঁধবে না, কোনো রকম কিছু বাঁধবে না, সরকারেরও বাঁধবে না, মানে অ্যালং উইথ চিফ অ্যাডভাইজার এবং আদার অ্যাডভাইজারি কাউন্সিলের মেম্বার এবং সব পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং এনসিপি। মোরালিটি বলতে কোনো কথা নাই, পলিটিক্যাল কালচার বলতে কোনো কথা নাই, পলিটিক্যাল এথিক্স বলতে কোনো কথা নাই। এখানে হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার কে কোন দিকে কীভাবে নিতে পারবে, এবং সেইটা যে যেভাবে পারতেছে করতেছে। এইখানে যে একটা অ্যাকোমোডেটরি পলিটিক্স দরকার, এখানে যে একটা পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট দরকার, তা না হলে এই সাংঘর্ষিক পরিস্থিতি, এই অস্থিরতা, এই আনরেস্ট কখনোই যাবে না। এইটা তো কেউ ফিল করতেছে না, সবাই তার শক্তি বৃদ্ধির চেষ্টা করতেছে, হ্যাঁ, এবং শক্তি বৃদ্ধি করে ওভার রুল করবে। আমার শক্তি বৃদ্ধি করব, কেন করতেছি? আপনাকে ওভার রুল করবো, আপনাকে দাবায় রাখবো। দিস ইজ এ পলিটিক্স ইন বাংলাদেশ। সুতরাং এইখানে এইসব বলে কোনো লাভ নাই, শক্তি যে সঞ্চয় করতে পারবে সেই জিতবে। এবং দেখেন নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, আমি অন্য একটা শিফট করি, সেটা হলো যে যেমন ধরেন নির্বাচন কমিশনের সামনে কিন্তু লট অফ দায়িত্ব পড়ে আছে। কিন্তু যেমন একটা ধরেন যে নিবন্ধন, তাদের দলের কিন্তু নিবন্ধন হয়নি এখনো, ঠিক আছে? এবং এই নিবন্ধন মানে তারা আসলে পাবে কি না সেটাও একটা সন্দেহ আমার কাছে আর কি। নিবন্ধন আছে, তারপর সীমানা নির্ধারণ একটা বিশাল টাস্ক, কিন্তু এটা জাইগান্টিক টাস্ক, এইটা অনেক দিনের ব্যাপার, সেটা কবে হবে? তারপরে সংস্কার কমিশন যে সুপারিশগুলি করছে এগুলি তো যাচাই বাছাই করে আপনার আরপিওর সাথে তো একটা সিনক্রোনাইজ করতে হবে, তাই না? এগুলি কবে হবে? আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, মানে ইভেন যে চিফ অ্যাডভাইজার আপনার শফিকুল আলম বললে আই ডোন্ট কেয়ার, যে আর দূর বলে বলুক গা, কিন্তু যখন চিফ অ্যাডভাইজার কতগুলি কথা বলেন না, তখন মেজাজটা ঠিক রাখা যায় না। উনি দুইটা কথা বলছেন, দেখেন খুবই মারাত্মক দুইটা কথা বলছেন। একটা হচ্ছে যে মানুষ পয়সা দিলেই ভোট দেয়, হ্যাঁ, এই একটা গণভোটের এবং আরেকটা বলছেন যে কি ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে, উনি বলে দিলেন। কিন্তু হ্যাঁ, অবজেক্টিভ কন্ডিশন কি, সমাজ বাস্তবতা কি, এইগুলি না বুঝে টুঝে বলে দিলেন যে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে। আরেকটা বললেন যে টাকা দিলে মানুষ ভোট দিয়ে দেয়। এখন দেখেন যে এই সমস্ত কথা না, আমি টাকা নিয়ে এইটাই বলি, টাকা নিয়ে যদি ভোট পাওয়া যায় তাইলে 3টা নির্বাচন শেখ হাসিনাকে প্রহসনের নির্বাচন করতে হয়েছে কেন? বিএনপির টাকার চাইতে তো সরকারের মানে আওয়ামী লীগের টাকা অন্তত 100 গুণ বেশি ছিল। তো টাকা দিয়ে ভোট করে তো জিততে পারতো, তাহলে নির্বাচনটাকে কেন ম্যানিপুলেট করতে হয়েছে? অথবা
টাকা দিয়ে যদি ভোট করতে হয় তাহলে তো ইউনূস সাহেব ইজিলি এনসিপিকে ক্ষমতায় আনতে পারে, কারণ সরকারি টাকা দিয়ে দিবে এনসিপিকে, শত শত হাজার হাজার কোটি টাকা দিয়ে দিবে, দিয়ে জিতে আনলো। টাকা দিয়ে ইলেকশনে বাংলাদেশে এইটা যে এই যে একটা অপমানজনক কথা বললো না বাংলাদেশের মানুষ সম্পর্কে, এটা খুবই দুঃখজনক। আচ্ছা, তারপরে উনি বলতেছেন যে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে। এইটা উনি কিসের ভিত্তিতে বললেন আমার তো বলেন তো? এই যে সোসাইটি যে জায়গায় চলে গেছে, যে জায়গায় মব কালচার, একটা পুলিশকে তো আপনি সক্রিয় করতে পারছেন না। এবং আমি জানি, আমাকে দু একজন পুলিশ বলছে যে পুলিশ হত্যার বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমরা আন্তরিকভাবে কাজ করতে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন অতীতে যে কোনো সময়ের চেয়ে পুলিশ এখন অনেক বেশি সক্রিয়। শুনেন, পুলিশ এখন যেটা করতেছে আমার ধারণা সেটা হচ্ছে নিছক চাকরি বাঁচানোর জন্য। এবং কেন সেটা করতেছে, যেমন ধরেন একটা জেলায় পুলিশ সুপার হচ্ছে হেড, উনি তো মনিটর, পুলিশ সুপার তো আর ভিকটিম না, উনি সরকারের লোক, তো ওনার মনিটরিংয়ে আছে পুরা জেলাটা বা পুরা, হ্যাঁ। তো ফলে সবাই কাজ করতেছে যে তাহলে তো আমার চাকরি চলে যাবে, এটা তো আমি তো মনিটরিংয়ের মধ্যে আছি। কিন্তু একটা পর্যায়ে যখন সিচুয়েশন যদি অন্যরকম হয়ে যেতে থাকে তখন কিন্তু পুলিশ ইউটার্ন করবে। পুলিশ এখন নিছক চাকরি বাঁচানোর জন্য করতেছে। আমি দু একজনের সাথে কথা বলে দেখছি যে আমার ভাইকে হত্যা করছে, আমি এটা এই বিচার ইন্ডিমিনিটি দিয়ে বন্ধ করে রাখছে, এটা বিচার করা যাবে না। হ্যাঁ, মানে 5ই আগস্টের অভ্যুত্থানে শহীদদের যদি বিচার হইতে পারে, হ্যাঁ, মানে তাই না, যাদের যে সমস্ত যে মর্মান্তিক হত্যাকাণ্ডগুলি হয়েছে বিচার হচ্ছে, কিন্তু পুলিশ হত্যা যেগুলো হলো সেইটাকে আপনি ইন্ডিমিনিটিতে বন্ধ করে দিলেন। তাহলে পুলিশের কাছ থেকে আপনি পারফরমেন্স চান কেন? কী কারণে পারফরমেন্স চান? এবং এই যেই পুলিশগুলি হত্যা করেছে সবাই কি আপনার দোষী? মানে দোষী? এই যে মেয়েটা প্রেগনেন্ট অবস্থায় যাকে পুড়িয়ে যে এনায়েত করে, হ্যাঁ, সে কি গুলি করছে কাউকে? হ্যাঁ, আপনি গড় পর্দায় তো পুলিশ হত্যা হয়েছে, তাই না? তো ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে, সেনাবাহিনী ইলেকশনে থাকবে কিনা, এটা একটা মৌলিক প্রশ্ন। তো ফলে এটা বলে দিলাম আমি যে একটা ভালো ইতিহাসের সেরা এইটা এই ধরনের। আপনি মনে করছেন না যে ইতিহাসের সেরা নির্বাচন? অনেকরা আপনাকে যখন এই বৈঠকটা হলো, বৈঠকের পরে আপনাদের পক্ষ থেকে বলা হয়েছিল মানে বেশ এই বৈঠকের যে মানে ফলাফল সব বৈঠক নিয়ে এক ধরনের খুব একটা নারাজই ছিল, মানে খুব একটা ভালোভাবে দেখেননি আপনারা, এখনও বলছেন ব্যাপারটা। এবং নির্বাচনে অংশ, এই যদি এই অবস্থা চলে নির্বাচনে অংশ নিতে এনসিপি অংশ নেবে কি নেবে না এটা নিয়েও একটা আপনাদের পাটোয়ারি সাহেব মনে একটা বিবৃতি দিয়েছিলেন। সব কিছু মিলে আমার জানার ইচ্ছা যে যদি এই অনুযায়ী ফেব্রুয়ারির দিকে নির্বাচন চলে যায় তাহলে কি এনসিপির নির্বাচনে অংশ না নেওয়ার কোনো শঙ্কা আছে? প্রথম বিষয় হলো যে আমরা বারবার কিন্তু একটা কথা বলতেছি যে আমরা কিন্তু কখনোই নির্বাচনের তারিখ নিয়ে বা নির্বাচন হবে না এরকম পলিসিতে কিন্তু আমরা কখনো ছিলাম না। আমরা পুরোটা সময় ধরেই বলতেছি যে বাংলাদেশের একটা গণতান্ত্রিক ট্রেনে ওঠা জরুরি, একটা ডেমোক্রেটিক্যাল ট্রেন যেটা চলা জরুরি, এবং সেইটার জন্য যেটা জরুরি একটা ঠিকঠাক ট্র্যাক এবং ট্রেন রেডি করা। কারণ আমরা দেখছি যে আমাদের যে পুরাতন যত ট্র্যাক আছে, যত ট্রেন আছে, এগুলো আসলেই ফেইল করছে। ফলে বাংলাদেশে এই সোকল্ড পার্লামেন্টের ভিতর দিয়েই একটা ফেসিজম এসে দাঁড়াইছে। কারণ মানে পার্লামেন্ট এত দুর্বল হয়ে গেছে, ওই পার্লামেন্টকে ইউজ করে একটা ফেসিজম তৈরি করা গেছে। যেমন ওই দিনও আমাকে একজন বৃদ্ধ বলতেছিলেন যে আসলে যেটা হয়েছে বাংলাদেশে, যেই টেবিলে বসে বাকিরা খাচ্ছিল, হ্যাঁ, জাস্ট মানুষগুলো উঠে গেছে, টেবিলটা কিন্তু এখনো আগেরটাই। তো এখানে বসে সামনে যে বসবে খাইতে, সেও কিন্তু আগের জনের মতোই আচরণটা আসলে করবে। তো এখন আমাদের কিন্তু বারবার পজিশনটা ছিল এইটা যে আমরা এইবারের যে অবস্থানটা, এই অবস্থানটা পেয়েছি একটা লড়াইয়ের মধ্য দিয়ে। আমাদের প্রায় 2000-এর কাছাকাছি মানুষ মারা গিয়েছে, শহীদ হয়েছেন, আমাদের 20-22 হাজার বা তারও অধিক আহত রয়েছে। এবং এই যে টোটাল, এবং এটা শুধু সংখ্যা দিয়ে না, এই যে ওই 36টা দিন বা বিশেষ করে আপনি কারফিউর পর থেকে সাধারণ মানুষের মধ্যে যে ট্রমা, তার নিজের সন্তানকে নিয়ে যে তার ভয় পাওয়া, যে কখন পুলিশ ধরে নিয়ে যায়, কখন স্টুডেন্ট বলে গ্রেপ্তার করে, এই যে টোটাল ট্রমাটা, এটার পরে যদি আমরা একটা রাষ্ট্রগতভাবে একটা যদি পরিবর্তনের মধ্যে না যেতে পারি, যদি একটা ডেমোক্রেটিক্যাল রিফরমেশনের মধ্যে না যেতে পারি, তাহলে পুরো জুলাই অভ্যুত্থান বা এই যে মানুষের যে আকাঙ্ক্ষার অভ্যুত্থান, এটা তো ফেল করবে। সো আমরা কিন্তু বারবার বলেছি যে আমরা নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের আগে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র তৈরি করতে হবে। জুলাই সনদ তৈরি করতে হবে, সেই জুলাই সনদ অনুযায়ী কী কী সংস্কার হবে, সেই সংস্কারের উপর দাঁড়িয়ে বাংলাদেশে নতুন নির্বাচনটি হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ তার একটি গণতান্ত্রিক অভিযাত্রা থেকে এগিয়ে যাবে। ফলে নির্বাচন থেকে আমরা মনে করি যে শহীদ এবং যারা আহত এবং এই সময় যে বাংলাদেশের মানুষ, তাদের কাছে
আমাদের যেই অঙ্গীকার সেটি হলো একটি রিফরমেশন, একটি ডেমোক্রেটিক্যাল নেশন তৈরি করার। আমরা আমাদের সেই অঙ্গীকার পূরণে আচ্ছা অনেক আপনি আগে বলছেন যে আগেও যে আন্দোলনটা হয়েছে শেষ পর্যন্ত আসলে সেগুলো যে চুক্তিগুলো করা হয়েছিল, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কোনোটাই আসলে রাখিনি রাজনৈতিক দলগুলো। এখনও একটা জুলাই সনদ হলো, সব একমত হয়ে একটা নির্বাচন হয়ে গেল, যে সরকারটা আসবে সেই সরকারটা সেগুলো বাস্তবায়ন করবে, মানবে, এই নিশ্চয়তা কি দেওয়া যায়? আচ্ছা, প্রথমত বিষয় হলো যেহেতু গতবারের যদি আপনি দেখেন আমাদের 90-এর আন্দোলনের, এটা আসলে 3টি জোটের একটি ইনিশিয়েটিভ, আর এইবার কিন্তু অ্যাজ এ হোল বাংলাদেশ গভর্নমেন্ট এটা রিপ্রেজেন্ট করতেছে। একটা ঐক্যমত কমিশন হয়েছে, আপনি দেখবেন যে গত দিনের যে আলোচনা সেই আলোচনা কিন্তু লাইভ ছিল, ফলে মানুষজন দেখতে পেরেছে, সরাসরি টিভিতে সম্প্রচারিত হয়েছে, সামনের দিনেরগুলোও হবে। তো এইবারের যে আয়োজন, এই আয়োজনের ব্যাপকতাটা তো একটু বেশি, ডিবেট হচ্ছে, আমরা চাচ্ছি ওপেন ডিবেট হোক। আমরা বলতে চাচ্ছি, দেখেন নির্বাচনের তারিখ নিয়ে আমরা ডিবেট করছি বারবার, নির্বাচন গভর্নমেন্ট একটা ডেট ডিক্লেয়ার করছে, এপ্রিল ফেব্রুয়ারি হোক, তার আগের ডিবেটটা আপনি চালান। এই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 15 জুলাই, আমি যদি ভুল করি না 15 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ রচনা করা হবে বা ঐক্যমত কমিশন এই পুরো জিনিসটা শেষ করবে। তার মানে আর 1 মাস বাকি আছে এই পুরো জিনিসটা করার জন্য। তাহলে এই 1 মাস আমরা এই আলোচনায় মনোযোগ দিই যে আমরা আসলে কোন কোন রিফরমেশনে যাব, আমরা এনসিসি গঠন করব কি করব না, আমরা সাংবিধানিক যে পদগুলো রয়েছে, যেমন মনে করেন আপনার গুম কমিশন কিংবা দুদক কিংবা আপনি ধরেন আপনার পিএসসি, এই যে পদগুলো, এই পদগুলো নিয়োগ কে দিবে? প্রধানমন্ত্রী, আবার একা একাই, মানে তিনি যাকে দিবেন তিনি, নাকি আপনি একটা এনসিসি বানাবেন যে কমিটিতে সরকারি দল বিরোধী দল সবার প্রতিনিধিত্ব থাকবে, তারা বসে একজনকে দিবে। ঠিক আছে, এগুলো হয়তো আপনাদের এনসিপির আপনাদের লক্ষ্য বা আপনাদের মোটো, ঠিক আছে। বিএনপি যে এই জিনিসই নিয়ে এগোবে, এটা আপনারা কিভাবে? এটা তো দেখেন একটা খুব সিম্পল, তাদের তো আলাদা একটা থাকতেই পারে। না, তারাও বলুক তাদের ফরমেশনটা কি, আমরা তো জানতে চাচ্ছি। আমরা তো বলতেছি না যে আমারটাই শোনেন আপনি, আমরা বলতেছি যে সরাসরি ইলেকশন হোক নারীদের আসনে, নারীরা সরাসরি ভোটে জিতে আসুক। এখন সেটা কি পদ্ধতিতে হবে? রোটেশন পদ্ধতিতে হবে যে 100 আসন লটারির মাধ্যমে ঠিক হবে, নাকি 2টা বা 3টা আসনকে একত্রিত করে একটি আসন করা হবে? সেটা কি পদ্ধতিতে হবে, সেই পদ্ধতিতে আমরা আলোচনা করতে চাই। কিন্তু আপনাকে তো আগে প্রাইমারি জায়গায় একমত হইতে হবে যে হ্যাঁ, নারীরা সরাসরি ইলেকশনের মাধ্যমে আসবে। এবং আমি একটা জাস্ট কথা বলে যেতে চাই এই এজেন্ডায়। দেখুন, সালাউদ্দিন সাহেব গত 15 তারিখ কোনো এক জায়গায় বা কোনো একটি আলোচনায় তিনি বলেছেন যে বাংলাদেশে এই মোমেন্টে আর্থসামাজিক অবস্থা নাই, যে নারীদেরকে 100 আসন দিয়ে ইলেকশনের মাধ্যমে সরাসরি ভোটে চলে আসতে। বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা নাই, তো বাংলাদেশ এখানে যেতে পারবে না। তাহলে এখন আমি যদি বলি 1991 সালে যে বিএনপির যে ম্যান্ডেট, বিএনপির যে ইশতেহার, সেই ইশতেহারে ছিল যে নারীরা সরাসরি ভোটে ইলেকশন জিতে আসবে। তাহলে এখন আমি কি ধরে নিব যে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে 91 সালে যতটা অগ্রসর ছিল, আজকে 2025 সালে তারা একটা পশ্চাৎপদ দল, তারা পিছিয়ে পড়া দল চিন্তায় ভাবনায়। কারণ আমরা তো দেখতেছি সারা বাংলাদেশের সকল জায়গায় নারীদের প্রতিনিধিত্ব কিন্তু আসলে আপনি যদি লক্ষ্য করেন ব্যবসায় বা চাকরিতে বিভিন্ন জায়গায় কিন্তু বেড়েছে। কিন্তু 91 সালে বিএনপির যে কমেন্ট ছিল, 2025 সালে বিএনপি এসে বলছে যে আমাদের আর্থসামাজিক অবস্থা এটা তৈরি হয় নাই। আবার আসবো আপনার কাছে মাহবুব খান, আপনার এই যে আসলে এই সময় বলছি মানে ভূমিকা বেশি দিলে হয় কি সময় কমে যায়। সেটা হলো দেখেন এই জুলাই চার্টার না, জুলাই চার্টারটাকে আমি পদার্থবিদ্যার ভাষায় বলতে চাই, এটা একটা স্প্রিং বোর্ড। গ্যাঞ্জামটা লাগবে জুলাই চার্টারের পরে, ঠিক আছে? এবং এটা ইউনুস সাহেব খুব ভালো করে জানেন, হি নোজ ইট ওয়েল, যে জুলাই চার্টারের পরে সিচুয়েশনটা অন্যরকম হবে বা জুলাই চার্টার নিয়েই একটা গ্যাঞ্জাম হবে। ঐক্যমতে কি সম্ভব আপনাকে মনে হয়? যদি ঐক্যমতে আসে তাইলে জুলাই চার্টারে এমন কিছু থাকবে যেটা পরবর্তীতে আপনার মানে ওই মানে যেভাবে আমরা আশা করতেছি যে মানে বাংলাদেশটা যেভাবে চলবে ওইভাবে বাংলাদেশ চলতে পারবে না, এটা আমি বলে দিচ্ছি আপনাকে। জুলাই চার্টার একটা আপনার স্প্রিং বোর্ড, এইটাই নির্ধারণ করবে যে আগামী দিনের রাজনীতি কী হবে। এখন দেখেন এই কথাগুলো অনেকবারই বলছি, মানে এগুলি বলতে বলতে টায়ার্ড হয়ে গেলাম আর কি। এই যে বলতেছেন না যে সংস্কার এই সেই, হ্যাঁ না না, এত শ্রম এত মেধা মানে ভাবা যায় না আর কি। আলী রিয়াজরে আমেরিকা থেকে নিয়ে আসা, অমুক তমুক কত কিছু। দেখেন একটা কথা জিজ্ঞেস করি অনেক, আপনি যে সংবিধানটা করবেন এই সংবিধানটা কি কুপরিবর্তনীয় করবেন না সুপরিবর্তনীয় করবেন? নিশ্চয়ই সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয় করার কোনো সুযোগ নাই এই কালে। তাহলে সুপরিবর্তনীয় যদি হয় এই কনস্টিটিউশন, তাইলে ওখানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের একটা প্রভিশন থাকতে হবে অবশ্যই। তাইলে যত সংখ্যক সদস্য থাকলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা যায়, ধরা গেল বিএনপির তত সংখ্যক সদস্য আছে, হ্যাঁ,
তখন তো তারেক রহমান ওই 31 দফা যে তাদের যে সংস্কার ওইটার সাথে যেগুলি কোয়েনসাইড করবে না সবগুলি সংশোধন করে বাতিল করে দিবে। আপনি কি করবেন? আপনার কি করার আছে বলেন? গেল একটা, আপনার কিচ্ছু করার নাই আছে বলতেছি। তা আপনি বলা শেষ করলে হ্যাঁ বলি, শুনেন। ফলে কথাটা- করার আছে আর কি ভাই। আমি বলি শুনেন, হ্যাঁ, বলেন। কনস্টিটিউশনটা আমি এই কথা বারবার বলতেছি। কনস্টিটিউশন হচ্ছে, দেখেন চায়নার কনস্টিটিউশন বাংলাদেশের কনস্টিটিউশনের চেয়ে, এই যে এখন যে প্রেজেন্ট যে কনস্টিটিউশন সেটার চেয়ে বেশি ডেমোক্রেটিক। বাংলাদেশে মিছিল মিটিং সমাবেশ করতে গেলে পারমিশন লাগে, চায়নাতে সেটাও লাগে না, এত ডেমোক্রেটিক। তা আমি মাঝখানে একদিন চায়নাতে ছিলাম, এই যে চায়না তো ওয়ান পার্টি স্টেট ভাই, আর কোনো পার্টি নেই, শুনেন না, কিন্তু কনস্টিটিউশন ডেমোক্রেটিক, কিন্তু ওয়ান পার্টি স্টেট। সেটা যাই হোক, আপনি অন্য গুগল party না থাকলে মিছিল meeting কি করবে? Government-ই তো সব। না আপনি গুগলে যান, এটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন, প্রতিবাদ করার অধিকার আছে, সব কিছু করার অধিকার আছে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে তোমাদের কনস্টিটিউশন যে এত ডেমোক্রেটিক, তো তোমরা প্রতিবাদ করো না, তোমাদেরকে কোনো ক্ষোভ নাই, কোনো গ্রিভিয়েন্স নাই? তো বলে হ্যাঁ আমরা একবার করছিলাম তিয়েনানমেন স্কোয়ারে, ট্যাঙ্ক দিয়ে আমাদের ঘুরায় দিছে, তখন থেকে আমরা আর করি টরি না। তো ওই কনস্টিটিউশনের ইয়েটা কি, মানে মূল্যটা কি? কনস্টিটিউশন আছে প্রতিবাদ করার অধিকার। এটা তো ওয়ান স্টেট আচ্ছা, পার্টিতে তো এটা হবেই ভাই। হ্যাঁ আমি তো কনস্টিটিউশনের কথা বলছি, ওয়ান পার্টি নাকি সেটা পরে ওয়ান স্টেট পার্টি কিভাবে ডেমোক্রেটিক্যাল হয়? ভাই ওইটা না না, কনস্টিটিউশন উনি করে বলছে যে রাখছে। সংবিধানে সুযোগ আছে, সুযোগ আছে। কিন্তু যদি সরকার না দেয়, যে পাওয়ারফুল সরকার, তাহলে আসলে আপনি আচ্ছা, ই তারপর করতে দেখেন, পারবেন না। বলেন শেষ করে। আচ্ছা তারপর ধরেন যে ব্রিটেনের কনস্টিটিউশন, এটা তো কতগুলি ইসের উপরে চলতেছে, কনভেনশনের উপর চলতেছে, এটা তো কোনো রিটেন ওইভাবে নাই। তার মানে কি কনস্টিটিউশন কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কনস্টিটিউশন কি? কনস্টিটিউশন হচ্ছে যখন ক্রাইসিসে থাকে রাজনীতি, তখন কনস্টিটিউশনের প্রয়োজন হয়। আচ্ছা দেখি তো এই ক্রাইসিসে কনস্টিটিউশনে কি লেখা আছে, তখন ওইখান থেকে একটা সলিউশন বাইর করে সলভ করি। পলিটিক্যাল ক্রাইসিস যদি না থাকে, তা আমার কনস্টিটিউশন তো শেলফে পড়ে থাকবে বছরের পর বছর, ওটা তো কোনো দরকারই হবে না। তাইলে আর দেখেন কনস্টিটিউশন যে কিছুই করতে পারে না, আমি একটা ছোট উদাহরণ দিই আপনাকে। মনে করেন বিএনপি ক্ষমতা নিল, ইলেকশনে বিএনপি জিতলো, ঠিক আছে, বিএনপি জিতে 6 মাস পরে দেখা গেল যে বিএনপি মিসরুল করলো, চাঁদাবাজি যেগুলি এখন চলতেছে এগুলি করলো টললো। তখন একজন জেনারেল বলল যে এইভাবে দেশ চলতে পারে না, হ্যাঁ আমাদের উপর একটা ঐতিহাসিক দায়িত্ব এসেছে, হ্যাঁ আমরা উই শুড টেক ওভার। ক্যান কনস্টিটিউশন স্টপ হিম? কনস্টিটিউশন কি তাকে স্টপ করতে পারবে? একজন জেনারেল এসে বেরোলো যে বিএনপি দেশটাকে শেষ করে দিছে, আমাদের ঐতিহাসিক দায়িত্ব এখন সমতা নেওয়া, ঠিক আছে, কনস্টিটিউশন কি করবে? আপনার এই সংস্কার কি করবে? কিছু করতে পারবে?